كلمة التوحيد أنشأنا بها رجالا كلمة التوحيد أعلينا بها لواء كلمة التوحيد أنشأنا بها رجالا যখন মঙ্গল ঝড়ে আব্বাসীয় খেলাফত ধ্বংসস্তূপে পরিণত হয়, যখন মুসলিম উম্মাহ শেষ নিঃশ্বাস নিচ্ছে বলে মনে হচ্ছিল, তখন এক নক্ষত্রের ন্যায় আবির্ভাব ঘটে অটোমান সাম্রাজ্যের প্রথম ওসমানের। তিনি নিজ দক্ষতায় একটি ক্ষুদ্র বেলিকে মহান সাম্রাজ্যে পরিণত করেন এবং তার বংশধরেরা এটিকে আরো শক্তিশালী করেন। সুলতান সুলেমানের শাসনামলে এই সাম্রাজ্য তার স্বর্ণযুগ অতিক্রম করে। তিনি এ সাম্রাজ্য তথা খেলাফতকে আপন দক্ষতায় সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে এমন একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেছিলেন, যার গোড়া উপড়ে ফেলে একে ধ্বংস করতে শত্রুদের প্রায় 400 বছরকে আরো বিপদে ফেলে। মানচিত্রে দেখা যায়, এক জার্মানি বাদে প্রায় অন্য সকল রাজ্য তাদের বিরুদ্ধে ছিল। এছাড়াও ওসমানীয়রা সে সময় অনেক বড় ভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে, সামরিক বিদ্যাতেও পিছিয়ে পড়ে, জ্ঞান বিজ্ঞানেও সামগ্রিকভাবে পিছিয়ে পড়ে। ফলে বিশাল সংখ্যক তুর্কম্যান পশ্চিমে পড়ালেখা করতে যান, পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি ও জ্ঞানকে তারা ধারণ করে। ফলে সেই জ্ঞানে দীক্ষিত হয়ে তারা এই খেলাফতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, যা একবারই অসম্ভব। এর পরিপ্রেক্ষিতে সুলতান আব্দুল হামিদ বলেন, ব্রিটিশদের পার্লামেন্টে কি একজনও ভারতীয় খুঁজে পাবেন? এটা অসম্ভব। গণতন্ত্র প্রতিষ্ঠা করলে এ সাম্রাজ্য ধ্বংস হয়ে। সুলতান আব্দুল হামিদ বলেছিলেন, ফিলিস্তিনের ভূমি আমার পূর্বপুরুষেরা অনেক রক্তের বিনিময়ে জয় করেছে, এটিকে কোনোভাবেই আমি তোমাদের কাছে দিয়ে দিব না। এরকম উত্তর প্রদান করলে ইহুদিরা তাকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেয়। সুলতান সেই হুমকিকে কর্ণপাত করেননি এবং তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন, যদিও পরবর্তীতে ইহুদিদের চক্রান্ত সফল হয় এবং তাকে উৎখাত করা হয়। আবার যখন ফ্রান্স হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে চলচ্চিত্র নির্মাণ করছিল, তখন তিনি ফ্রান্সের অ্যাম্বাসেডর মনোযোগী ছিলেন এবং ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। আব্দুল হামিদ ইসলামী শিক্ষা প্রসারের জন্য বহু মাদ্রাসা এবং ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি ইসলামের শিক্ষা এবং সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য ইসলামিক বিশ্বে বিভিন্ন সংস্কারমূলক কাজ করেন। বিশেষ করে পবিত্র মক্কা মদিনার উন্নয়নে তিনি বিশাল অর্থ বিনিয়োগ করেন এবং হেজাজ রেলপথ নির্মাণ করেন, যা মক্কা মদিনায় হজ যাত্রী জাগরণের আহ্বান জানাতো, যেখানে তিনি মুসলিম উম্মাহকে পশ্চিমা ও উপনিবেশবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ইসলামী বিশ্বের নেতা হিসাবে খলিফার ভূমিকা পালন করতে চেয়েছিলেন এবং মুসলিম উম্মার মাঝে বিভক্তির বিপরীতে একতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বলে রাখা ভালো, প্যান ইসলামিজম হলো সমস্ত মুসলিম উম্মাহকে একটি একক রাজনৈতিক এবং তিনি প্যান ইসলামিজমের মূল ধারণাগুলোর মধ্যে রয়েছে: এক, উম্মাহের ঐক্য, মুসলিম বিশ্বের সমস্ত সম্প্রদায়কে ধর্মীয় ও রাজনৈতিকভাবে একত্রিত করা। দুই, পশ্চিমা প্রভাবের বিরোধিতা, উপনিবেশবাদ ও পশ্চিমা প্রভাবকে দূরে রাখা, যাতে মুসলমানদের সংস্কৃতি, ধর্ম ও রাজনীতি। খিলাফতের পূর্ণ জাগরণ, মুসলিম খিলাফতকে শক্তিশালী করা, যা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে পারবে। যদিও এই মতবাদ রাজনৈতিকভাবে পূর্ণ বাস্তবায়িত হয়নি, তবে এটি মুসলিম বিশ্বে ইসলামী ঐক্য এবং শক্তির প্রতীক হিসেবে এক প্রভাবশালী ধারণা হয়ে আছে, যা আমাদের বাস্তবায়ন করা উচিত। বর্তমানে মুসলিম বিশ্বের ঐক্যে প্যান ইসলামিজম ছাড়া অন্য কোনো বিকল্প দেখা যায় না। প্যান ইসলামিজম নিয়ে এই নামে এই ব্যানারে বর্তমানে আলোচনা খুব কমই দেখা যায়, যে অত্যন্ত দুঃখজনক। নিঃসন্দেহে সুলতান আব্দুল হামিদ একজন মুসলিম বীর ছিলেন, যিনি ইসলামের খেলাফত ব্যবস্থাকে ধরে রাখতে, পুনরায় জাগ্রত করতে সচেষ্ট ছিলেন। কিন্তু কিছু চক্রান্ত, কিছু গাদ্দার এটি সম্পূর্ণ হতে দেয়নি। তবে আমাদেরকেও তাদের জীবনী পড়তে হবে, তাদের জীবনী পড়ে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাদের কি কি ভুল ছিল সেই সম্পর্কে জানতে হবে। তাহলে কেবল আমরা আবার পুনরায় সেই খেলাফতের রাশেদার স্বর্ণযুগে যেতে পারবো। এই জন্য সকল মুসলিম বীর সাহাবীদের জীবনী, তাদের সিরাত সম্পর্কে জানা থাকা আবশ্যক।
এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই সিরিজগুলো তৈরি করছি। আশা করি এগুলা সবার কাজে লাগবে। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে জাতি ইতিহাস জানে না সে জাতি কখনোই ইতিহাস গড়তে পারে না।